প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা পিএইচ নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা পিএইচ এর কিছু গুরুত্ব দেখব এবং এরপরেই আমরা প্রশমন বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। কৃষিক্ষেত্র সহ মানুষের দেহের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া এবং বিভিন্ন কসমেটিক্স অর্থাৎ প্রসাধনী ব্যবহারেও পিএইচ এর কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। যেমন প্রথমে আমরা যদি কৃষিক্ষেত্রে পিএইচ এর গুরুত্বটা নিয়েই আলোচনা করি, খেয়াল করে দেখবে যে কোনো একটা গাছ বা উদ্ভিদ তার শরীরের পুষ্টির জন্য মাটি থেকে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটায়ন, অ্যানায়ন, পানি ইত্যাদি শোষণ করে থাকে। এর জন্য মাটির পিএইচ এর মানটা একটা নির্দিষ্ট লেভেলে থাকতে হয়, সেটা হচ্ছে 6 থেকে 8 হলে সবচেয়ে ভালো। আমি এই গুরুত্ব টপিকটা পড়ানোর সময় তোমাদের বইয়ের যে ডাটাগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের বইয়ে বিভিন্ন ক্ষেত্রে যে পিএইচ এর ভ্যালুগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করছি, কারণ এগুলো ব্যবহার করলে তোমাদের এমসিকিউ গুলোতে তোমরা সঠিক উত্তরটা অর্থাৎ বইয়ের অনুরূপ উত্তরটা দিতে পারবে। তাহলে যখন কোন একটা উদ্ভিদ মাটি থেকে এই আয়ন বা পানি শোষণ করতে থাকে, সেই মাটির পিএইচটা যদি এই রেঞ্জের মধ্যে না থাকে তাহলে কি ঘটনা ঘটে? যখন এই রেঞ্জের মধ্যে না থাকে পিএইচটা, তখন এই আয়নগুলো সুষমভাবে সে গ্রহণ করতে পারে না, কিংবা পানি শোষণটাতে সে বাধাগ্রস্ত হয়। আবার খেয়াল করে দেখবে যে মাটির পিএইচ এর মানটা যখন 3-এর কম কিংবা 10-এর বেশি হয়ে যায়, তাহলে মাটির বিভিন্ন উপকারী অণুজীব যেগুলো রয়েছে, মাইক্রো অর্গানিজমস, তারা মারা যায়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কিছু কিছু অণুজীব রয়েছে যারা 3-এর চেয়ে কম পিএইচে বেঁচে থাকতে পারে না। আবার কিছু কিছু অণুজীবকে আমরা পাবো যারা ক্ষারীয় পরিবেশে অর্থাৎ 10-এর চেয়ে বেশি পিএইচে বেঁচে থাকতে পারে না। তো এই উপকারী অণুজীবগুলো যখন মারা যায়, তখন মাটির কি বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে যায়। যেমন কখনো উর্বরতা কমে যাচ্ছে, কিংবা কখনো কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট যে উদ্ভিদগুলো ওই মাটিতে হতো সেগুলো কি পূর্বে অণুজীব দ্বারা সরবরাহকৃত যে পুষ্টিগুলো সেগুলো পাচ্ছে না। তো বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আমার মাটির কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে। মাটির পিএইচ যদি কমে যায়, অর্থাৎ মাটিতে যদি অম্লীয় পরিবেশ সৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে পরিমাণ মতো চুন বা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। তোমরা ইতিমধ্যেই জানো যে ক্যালসিয়াম অক্সাইড এক ধরনের ক্ষারীয় অক্সাইড। তাহলে সে কি করে? মাটির পিএইচ কমে গেলে, অর্থাৎ মাটিতে যখন অম্লত্ব সৃষ্টি হয়ে যায়, সেই অম্লত্বটাকে এই চুনটা প্রশমিত করে ফেলে। আমরা এখানে চুনের ছবি দেখতে পাচ্ছি। তো এখানে পরিমিত পরিমাণে যখন আমরা চুন ব্যবহার করি, সেক্ষেত্রে মাটির কি একটা নির্দিষ্ট পিএইচ বা স্ট্যান্ডার্ড পিএইচটা ফিরিয়ে আনা সম্ভব। আবার খেয়াল করে দেখো যে মাটির পিএইচটা যদি বেড়ে যায়, অর্থাৎ ক্ষারীয় পরিবেশ যদি সৃষ্টি হয়ে যায় মাটিতে, সেক্ষেত্রেও কি বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি কি, মাটি থেকে যখন গাছ বিভিন্ন ধরনের পুষ্টি শোষণ করছে, যেমন বিভিন্ন আয়ন কিংবা পানি, তখন তার পিএইচটা 6 থেকে 8-এর মধ্যে হলে সবচেয়ে ভালো। এখন পিএইচটা যদি 10 কিংবা তার চেয়ে অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে সেখানে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি হচ্ছে। তো এটাকে আমরা প্রশমিত করব কিভাবে? তখন আমরা এখানে সার প্রয়োগ করি। যেমন অ্যামোনিয়াম সালফেট সারের কথা তোমরা শুনেছ, কিংবা অ্যামোনিয়াম ফসফেট সারের কথাও তোমরা শুনেছ। এই সারগুলো ব্যবহার করলে পিএইচ এর মানটা কমানো সম্ভব হয় এবং মাটিটা তার পূর্বের উর্বর অবস্থায় ফিরে আসে। তো যেহেতু আমাদের বাংলাদেশের সাপেক্ষে যদি বলি, বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এই দেশে কৃষিক্ষেত্রে আমাদের মাটির এবং আমাদের পরিবেশের ভূমিকাটা কি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ খুব ভালো পরিমাণের পিএইচ বা স্ট্যান্ডার্ড লেভেলের যেই পিএইচটা, সেই পিএইচটা যদি আমি বিভিন্ন ক্ষেত্রগুলোতে রাখতে পারি, সেক্ষেত্রে কি আমি কৃষিতে অনেক বেশি সমৃদ্ধি নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমার ফলনটা বছর শেষে সবচেয়ে বেশি হবে, বা যেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফলন কমে যাচ্ছে কিংবা মাটির অম্লত্ব খারত্ব বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সার প্রয়োগ করব কিংবা চুন প্রয়োগ করব। তো তোমরা এখন বুঝলে যে কেন আসলে আমরা মাটিতে চুন দেই কিংবা বিভিন্ন ধরনের সার দেই। এরপরে আমরা চলে যাচ্ছি যে জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া পিএইচ এর গুরুত্বটা কোথায়। আমরা জানি যে মানব শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটতে থাকে, এবং এই বিক্রিয়াগুলো ঘটার জন্য বিভিন্ন পিএইচ এর প্রয়োজন হয়। যেমন আমরা যদি একটা চার্ট দেখি, সেখানে তুমি বুঝতে পারবে যে, যেমন পাকস্থলীর কথা যদি বলি, পাকস্থলীতে পিএইচ এর মানটা হচ্ছে 1। 1 কি? অনেক কম পিএইচ, অর্থাৎ একটা অম্লীয় পরিবেশ এবং তীব্র অম্লীয় পরিবেশ। কেন প্রয়োজন হয় এটা? কারণ পাকস্থলীতে বিভিন্ন ধরনের খাদ্য পরিপাকের জন্য এই অম্লীয় পরিবেশটার প্রয়োজন ঘটে। সেজন্যই পাকস্থলীতে পিএইচটা আমরা পাই 1। মানুষের ত্বকের পিএইচটা 4.8 থেকে 5.5 পর্যন্ত। তার মানে যেহেতু এটা 7-এর নিচে, তাহলে আমরা বলতে পারি কি এটা কিছুটা অম্লীয়। আবার মানুষের মূত্রের যে পিএইচটা, সেটা হচ্ছে কত? 6। অর্থাৎ এটা খুব বেশি তীব্র অম্লীয় না,
এটাকে অম্লীয় বলা যায়, তবে খুব বেশি তীব্র না। মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.43 থেকে 7.45, তার মানে ঈষৎ ক্ষারীয় হচ্ছে আমাদের রক্ত। এবং সব শেষে যদি অগ্ন্যাশয় রসের কথা বলা হয়, অগ্ন্যাশয় রসের পিএইচটা হচ্ছে 8.1। এরপরে আমরা চলে যাচ্ছি বিভিন্ন প্রসাধনীতে বা কসমেটিক্সে। এখানে পিএইচটার প্রয়োজন, কারণ আমরা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকি মানুষের ত্বক পরিষ্কার করতে, ত্বকের সৌন্দর্য রক্ষা কিংবা চুল পরিষ্কার করতে। তো ত্বকের পিএইচটা যেহেতু আমরা একটু আগে দেখেছি 4.8 থেকে 5.5, তাহলে এই পিএইচটা রাখতে পারলে আমার ত্বকটা কি থাকবে, ত্বকটা সতেজ থাকবে, লাবণ্যময় থাকবে। তো সেজন্য ত্বক অম্লীয় প্রকৃতির রাখতে কিংবা অম্লীয় প্রকৃতির রাখলে আমার সুবিধাটা হচ্ছে এখানে জীবাণুর আক্রমণ কিংবা বংশবৃদ্ধিটাকে প্রতিরোধ করা যাচ্ছে। তার মানে আমার এই ক্ষেত্রে বিভিন্ন যে কসমেটিক্স গুলো রয়েছে তার পিএইচটা 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকাই ভালো। আমরা যে টুথপেস্ট ব্যবহার করছি কিংবা বিভিন্ন ধরনের কসমেটিক্স, বিভিন্ন ধরনের সোপ কিংবা শ্যাম্পু এসব ব্যবহার করি আমরা, বা বিভিন্ন ধরনের তোমরা বলতে পারো যে স্নো ক্রিম কিংবা অ্যালোভেরা জেল এই ধরনের কিংবা স্ক্রাব, এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু সব ধরনের কসমেটিক্স এর ক্ষেত্রে, বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্টস, ফাউন্ডেশন, লিপস্টিক, সবগুলোর ক্ষেত্রে কিন্তু পিএইচটা খুব ভালোভাবে মেনটেন করা হয়ে থাকে। কারণ খেয়াল করে দেখো, আমাদের ত্বকের যে স্ট্যান্ডার্ড পিএইচটা, এই পিএইচটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় অন্যান্য কসমেটিক্স বা বাহ্যিক প্রসাধনী ব্যবহারের কারণে, সেক্ষেত্রে ত্বক কিন্তু রুক্ষ হয়ে যেতে পারে বা ত্বকের অবস্থাটা খারাপ হয়ে যেতে পারে। সেজন্যই এই কসমেটিক গুলোতে বা প্রসাধনী গুলোতে পিএইচ এর স্ট্যান্ডার্ড ভ্যালুটা মেনটেন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং তোমরা খেয়াল করে দেখবে যে কোনো একটা কসমেটিক প্রোডাক্টের পেছনের দিকে পিএইচ এর স্ট্যান্ডার্ড ভ্যালুটা বা ওই কসমেটিকটাতে পিএইচটা কত সেটা খুব ভালোভাবে উল্লেখ করা থাকে। তো এই ছিল আমাদের পিএইচ এর গুরুত্ব। এছাড়াও পিএইচ এর অনেক গুরুত্ব রয়েছে যেগুলো তোমরা উচ্চতর শ্রেণীতে বিস্তারিত আলোচনা করবে, এখান থেকে প্রশ্নও হয়ে থাকে। এবার চলে আসছি আমরা প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। প্রশমন বিক্রিয়া তোমরা এর আগের চ্যাপ্টারগুলোতে দেখে এসেছো, তারপরেও খুব সংক্ষেপে বলবো আমরা এখানে। প্রশমন বিক্রিয়া আমরা মূলত কাকে বলি? অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে যখন লবণ এবং পানি উৎপন্ন করে সেই বিক্রিয়াটাই হচ্ছে কি প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়াটাতে মূলত কি ঘটনা ঘটে? আমরা জানি যে অ্যাসিড কি করে, একটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করছে, আর ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করে। তো এই হাইড্রক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করছে। তো এই প্রশমন বিক্রিয়ায় পানির উৎপন্ন হওয়াটা কে মূলত আমরা ফোকাস করে থাকি। এখন তোমরা খেয়াল করে দেখবে যে আমাদের বহুল পরিচিত যে বিক্রিয়াটা, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া, সেখানে আমরা কি জানি একটু পরে আমরা সেই বিক্রিয়াটা দেখি। তার আগে কিছু অ্যানিমেশন দেওয়া হচ্ছে, যেমন এই অ্যানিমেশনটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার পরে দেখো সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে এবং পানি উৎপন্ন হচ্ছে। এই জিনিসটা আমরা গত ক্লাসে দেখে এসেছিলাম। এটা মূলত দেখানো হচ্ছে প্রশমিত হওয়ার ঘটনাটাকে, অর্থাৎ প্রশমিত যে হচ্ছে এই ঘটনাটা বুঝতে গেলে তোমাকে একটা ইন্ডিকেটর যোগ করা হচ্ছে, সেটা হচ্ছে ফেনফথ্যালিন। এবং আমি গতদিনও বলেছিলাম যে ক্ষারীয় দ্রবণে ফেনফথ্যালিনটা গোলাপি বর্ণ ধারণ করে থাকে। যখনই আমি অ্যাসিড যোগ করতে থাকি ধীরে ধীরে তার গোলাপি বর্ণটা হালকা হতে থাকে, এবং যখন প্রশমিত হয়ে যায় এটা কি আমরা প্রায় কিছুটা বর্ণহীন একটা কালার পেয়ে যাচ্ছি। তার মানে যত আমার অ্যাসিড ঢালা হচ্ছে তত কি ক্ষারটা প্রশমিত হচ্ছে, তাই তো? হতে 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 আমি গোলাপি বর্ণটা একসময় আর পাচ্ছি না। তার মানে পুরো ক্ষারটাই অ্যাসিড দ্বারা প্রশমিত হয়ে গেছে। তার মানে প্রশমন বিক্রিয়াতে অ্যাসিড তার অ্যাসিডত্ব হারাচ্ছে বা অম্লত্ব হারাচ্ছে, আর ক্ষার তার ক্ষারকত্বটা হারাচ্ছে, এবং প্রশম পদার্থ লবণ এবং তার সাথে সাথে পানি উৎপন্ন করছে। যেমন এই বিক্রিয়াটার কথা একটু আগে বলছিলাম, যে খেয়াল করে দেখো এখানে HCl থেকে কি কি সৃষ্টি হয় জলীয় দ্রবণে? হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন। আর সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। তো এখানকার হাইড্রোজেন আয়ন আর এখানকার হাইড্রক্সিল আয়ন মিলে পানি উৎপন্ন করছে, যেটা তরল পানি, এবং সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন কি জলীয় লবণ হিসেবে থাকছে। এবং খেয়াল করে দেখো এটা কিন্তু একটা কি সমতাকৃত বিক্রিয়া, এবং সমতাকৃত বিক্রিয়া হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে। এই পরিমাণটার যে সবসময় 1 মোল থাকবে এমন কোনো কথা নেই। যেমন আমরা পরের বিক্রিয়াটাতেই দেখতে পাচ্ছি যে এখানে যখন সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, সেক্ষেত্রে আমার কিন্তু 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে, এবং তারা বিক্রিয়া করে সোডিয়াম সালফেট লবণ এবং পানি উৎপন্ন করছে। আবার এখানে যদি আমি অন্য একটা ক্ষার ব্যবহার করি, যেমন
এখানে সালফিউরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, সেক্ষেত্রে আবার দেখতে পাবো যে 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারী উৎপন্ন হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট একটা অ্যাসিডের একটা নির্দিষ্ট পরিমাণ অপর একটা ক্ষারের নির্দিষ্ট পরিমাণের সাথেই কি সম্পূর্ণরূপে প্রশমিত হবে। এবং এই প্রশমন সংক্রান্ত অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা উচ্চতর ক্লাসগুলোতে গিয়ে করবে। এখন আমাদের দৈনন্দিন জীবনে এই প্রশমন বিক্রিয়ার গুরুত্বটা কোথায়? প্রথমেই আমি যদি তোমাদের বইয়ের সিকোয়েন্সটা ধরেই আগে পরিপাকের ক্ষেত্রে আমি যদি বলি, সেক্ষেত্রে আমরা জানি কি যে খাদ্য হজম করতে আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে, এবং যখনই কোনো কারণে পাকস্থলীতে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণের পরিমাণটা অনেক বেড়ে যায়, তখন কি আমাদের পেটে জ্বালা পোড়া অনুভূত হয়, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি অ্যাসিডিটি। তো বেশি দিন অর্থাৎ ক্রমান্বয়ে তোমার যখন অনেক সময় ধরে বা একটা ফর এ লং টাইম তোমার এই অ্যাসিডিটিটা থাকবে, সেক্ষেত্রে তোমার পাকস্থলীর প্রাচীরটাকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে এবং একসময় ঘা হয়ে যেতে পারে। তো এই অ্যাসিডিটিটাকে প্রশমিত করতে কি আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো খাই। কারণটা কি, কিভাবে প্রশমিত হয়? আসলে এখানে অ্যান্টাসিডে ক্ষার জাতীয় পদার্থ থাকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এরা কি ক্ষার জাতীয় পদার্থ। এরা কি করে আমাদের পাকস্থলীতে যে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সেটাকে প্রশমিত করে। কিভাবে প্রশমিত করে? এই যে খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করছে, যেটা কি লবণ। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হচ্ছে লবণ। তার মানে আমার যে অতিরিক্ত HCl-টা ছিল সেটা আমার অ্যান্টাসিড ওষুধের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয়ে গিয়ে সেখানে লবণ পানি উৎপন্ন করছে। আবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, সে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করছে। ঠিক এইভাবে আমাদের পরিপাকে প্রশমন বিক্রিয়ার অপরিসীম গুরুত্ব থাকে। যেমন এখানে আমরা যদি খেয়াল করে দেখো, আমরা শুরু থেকে যদি একটু অ্যানিমেশনটা খেয়াল করি, এখানে অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিড, অনেক বেশি অ্যাসিডিটি। তখন তুমি যখন অ্যান্টাসিড ওষুধটা দিয়ে দিলে, সে কি করছে, ধীরে ধীরে বিক্রিয়া ঘটিয়ে প্রশমিত করে ফেলছে। এরপরে আমরা দাঁতের যত্নে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব রয়েছে কিরকম। আমাদের দাঁতে যে এনামেলটা রয়েছে, এই এনামেলটাকে অ্যাসিড জাতীয় পদার্থগুলো ক্ষয় করে ফেলে। অর্থাৎ অ্যাসিড, আমরা বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে থাকি যেগুলো কি অ্যাসিডিক হতে পারে। যেমন আমরা যখন কখনো মিষ্টি জাতীয় কিছু খাবার খাই, মুখ যদি পরিষ্কার না করা হয় সময় মতন, কিছুক্ষণ পরপর আমরা মুখে একটা টক টক স্বাদ অনুভূত হয়। আসলে এখানে কি ঘটনাটা ঘটে, মুখের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, যেটা কি করে আমাদের খাওয়া যে খাবারগুলো, সে খাবারগুলো থেকে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সৃষ্টি করে। এই জন্যই আমরা কিন্তু মুখে একটা টক টক স্বাদ অনুভব করি। তখন এই জৈব অ্যাসিডগুলো কি করে, ধীরে ধীরে ক্রমান্বয়ে আমি যদি দীর্ঘ সময় ধরে দাঁত পরিষ্কার না করি, সেক্ষেত্রে দেখতে পাবো কি যে দাঁতের যে এনামেলটা অর্থাৎ চকচকে যে প্রলেপটা, যেটা কি একটা ক্যালসিয়ামের যৌগ, সেটাকে এই অ্যাসিডটা ক্ষয় করে ফেলছে। তো তখন আমরা কি করি, টুথপেস্ট ব্যবহার করি, টুথপেস্ট দিয়ে আমরা দাঁত পরিষ্কার করি বা দাঁত মাজি। সেক্ষেত্রে টুথপেস্টে থাকা যে ক্ষার জাতীয় পদার্থগুলো, তারা কি করে এই অ্যাসিড জাতীয় পদার্থগুলোকে প্রশমিত করে ফেলে। এজন্যই আমাদের দাঁত পরিষ্কার থাকে এবং দাঁতের এনামেলটা ক্ষয় থেকে রক্ষা পায়। তাহলে আমাদের ডাক্তাররা রিকমেন্ড করেন যে যাতে করে আমরা যতবার খাচ্ছি প্রতিবার খাওয়ার পরেই দাঁত ব্রাশ করে ফেলি, পরিষ্কার করে ফেলি। একদম সেটা করতে না পারলে দিনে ন্যূনতম 2 বার দাঁত মাজতে বলা হয়, একটা হচ্ছে সকালে, আরেকটা হচ্ছে রাতে। এরপরে কৃষি ক্ষেত্রে আমাদের প্রশমন বিক্রিয়ার গুরুত্ব রয়েছে। যেমন গাছ যখন মাটি থেকে বিভিন্ন ধাতব আয়নগুলো সংগ্রহ করে, যেমন আজকের ক্লাসের শুরুতে পিএইচ এর গুরুত্বের সময় আমি বলছিলাম যে গাছ কি করে মাটি থেকে বিভিন্ন ধাতব আয়ন কিংবা বিভিন্ন ঋণাত্মক আয়ন এবং পানি শোষণ করে থাকে। তো যখন গাছ মাটি থেকে এই ধাতব আয়নগুলোকে অর্থাৎ ফেরাস আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম, পটাশিয়াম আয়ন শোষণ করে, তখন মাটিটা অম্লীয় হয়ে যায় এবং মাটির উর্বরতাটা তখন হ্রাস পেয়ে যায়। তো এই অম্লীয় পরিবেশটা দূর করতে গেলে আমরা কি ব্যবহার করব, আমরা চুন ব্যবহার করব। কারণ আমরা জানি যে চুন হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড, এবং এই চুনটা কি করবে, মাটির যে অতিরিক্ত অ্যাসিডটা আছে সেটার সাথে বিক্রিয়া করবে। মূলত অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই চুনটা কি করবে, প্রশমিত করে ফেলবে। তো প্রশমিত যখন হয়ে যাবে, মাটির অম্লীয় পরিবেশটা বা অম্লত্বটা কি যেটা বেড়ে গিয়েছিল সেটা কি ধীরে ধীরে হ্রাস পেয়ে যাবে এবং মাটির উর্বরতাটা পুনরায় বৃদ্ধি পেয়ে যাবে। তো এই ভিডিও ক্লাসে আমরা দেখলাম যে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে পিএইচ এর এবং প্রশমন বিক্রিয়ার গুরুত্ব রয়েছে। আমরা আরেকটা ছোট টপিক পড়েই এই আজকের ভিডিও ক্লাসটা শেষ করবো, সেটা হচ্ছে লবণ। তো তোমরা ইতিমধ্যে জানলে যে প্রশমন বিক্রিয়া অ্যাসিডের সাথে ক্ষারের যে বিক্রিয়াটা, সেটা আমরা লবণ এবং পানি উৎপন্ন করি, তাই তো?
তো লবণের ধনাত্মক আয়নটা বা ঋণাত্মক আয়নটা কোথা থেকে আসে? লবণের ধনাত্মক আয়নটা আসে ক্ষার থেকে, আর ঋণাত্মক আয়নটা আসে হচ্ছে অ্যাসিড থেকে। ধনাত্মক আয়নটাকে বলি আমরা ক্ষারীয় মূলক, আর ঋণাত্মক আয়নটা যেহেতু অ্যাসিড থেকে আসছে এটাকে আমরা অম্লীয় মূলক বলছি। যেমন এখানে তুমি যদি সোডিয়াম ক্লোরাইডের কথা খেয়াল করো, এখানে সোডিয়াম আয়নটা কই থেকে এসেছিল খেয়াল করে দেখো, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে এসেছিল, আর ক্লোরাইড আয়নটা এসেছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে কি আমাদের ক্ষারীয় আয়নটা বা ক্ষারীয় মূলকটা, এটা হচ্ছে কি আমাদের অম্লীয় মূলকটা। এদের সমন্বয়ে আমার সৃষ্টি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ। তার মানে লবণে কি আমরা ধনাত্মক এবং ঋণাত্মক অংশ পাই, এবং এই ধরনের লবণগুলোকে আমরা বলছি নিরপেক্ষ লবণ, যাদের ক্ষেত্রে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় লবণগুলো সৃষ্টি হচ্ছে। যেমন পরেরটাতে আমরা যদি বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া সোডিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে, এটাও কি নিরপেক্ষ লবণ, মানে তার প্রকৃতিটা নিরপেক্ষ। কখন এটা একদম নিরপেক্ষ হবে? যখন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়া লবণগুলো উৎপন্ন হবে। তার মানে তোমরা বলতে পারো যে ভাইয়া আসলে লবণও কি অম্লীয় কিংবা ক্ষারীয় হতে পারে? হ্যাঁ, লবণের প্রকৃতি অম্লীয় ক্ষারীয় হতে পারে। যেমন তুমি এখানে খেয়াল করো, এখানে ফেরিক ক্লোরাইড এবং জিঙ্ক নাইট্রেটের কথা বলা হচ্ছে, এবং তাদের প্রকৃতি, এরা কিন্তু লবণ, তাদের প্রকৃতিটা বলা হচ্ছে অম্লীয়। কেন? কারণ এখানে ফেরিক ক্লোরাইড কিংবা জিঙ্ক নাইট্রেট সৃষ্টি হয়েছে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের বিক্রিয়ায়। তীব্র অ্যাসিড বলতে তুমি বলতে পারো এখানে কি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, বা মৃদু ক্ষার হিসেবে ধরো ফেরিক হাইড্রোক্সাইড ছিল, যার কারণে আমি এই লবণটাকে পেয়েছি কি ফেরিক ক্লোরাইড হিসেবে, যার আয়রন অংশটা আসছে কি ক্ষারীয় মূলক হিসেবে, আর ক্লোরাইড অংশটা আসছে কি অম্লীয় মূলক হিসেবে। এবং যেহেতু এখানকার অম্লীয় মূলকটা হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে একটা তীব্র অ্যাসিড থেকে এসেছে, তার মানে তীব্র অ্যাসিডের এখানে কি প্রকৃতিটা বেশি সাস্টেইন করবে। তার মানে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার কে পাওয়ারফুল? এখানে তীব্র অ্যাসিডটা, তার মানে ওখানে সৃষ্ট লবণটাও হবে কি অম্লীয় প্রকৃতির। আবার উল্টোটাও ঘটে, খেয়াল করে দেখো, যখন আমরা কি সোডিয়াম কার্বনেট এবং এই ধরনের অ্যাসিডগুলো দেখছি, লবণগুলো দেখছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে একটা জিনিস একটু ভুল হয়ে গেছে, মানে প্রিন্টে ভুল এসেছে, এটা একটু আমরা ঠিক করে নেই। সেটা হচ্ছে এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। তাহলে তুমি খেয়াল করে দেখবে যে এই জায়গাটাতে আমাদের মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় এই লবণগুলো উৎপন্ন হয়েছে। কিরকম? আমি যদি সোডিয়াম কার্বনেটের কথাই চিন্তা করি, সোডিয়াম কার্বনেট সৃষ্টি হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিডের সমন্বয়। তো আমরা জানি ইতিমধ্যে যে কার্বনিক অ্যাসিড কি দুর্বল একটা অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র একটা ক্ষার। তো তাহলে এখানে মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা উৎপন্ন হবে, তার মধ্যে কিসের প্রকৃতিটা থাকবে? তীব্রতার প্রকৃতিটা থাকবে। তার মানে তীব্র এখানে কে ছিল? ক্ষারটা ছিল। তার মানে এই লবণের প্রকৃতিটা হবে কি ক্ষারীয়। আবার তুমি যদি এখানে সোডিয়াম অ্যাসিটেট কিংবা সোডিয়াম ইথানয়েটের কথাও চিন্তা করো, খেয়াল করে দেখো সোডিয়াম ইথানয়েট কিভাবে সৃষ্টি হবে। এটা সৃষ্টি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিটিক অ্যাসিডের সমন্বয় বা ইথানোয়িক অ্যাসিডের সমন্বয়। তো আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড কি তীব্র ক্ষার, আর অ্যাসিটিক অ্যাসিডটা কি মৃদু অ্যাসিড। এই জন্য এখানে যে সোডিয়াম অ্যাসিটেট লবণটা সৃষ্টি হলো, তার প্রকৃতিটা হবে ক্ষারীয় প্রকৃতির। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে লবণ মূলত প্রশমন বিক্রিয়ার ফলে সৃষ্টি হলেও লবণের প্রকৃতি সবসময় নিরপেক্ষ থাকছে না। কখনো কখনো লবণের প্রকৃতি অম্লীয় হতে পারে, কখনো কখনো ক্ষারীয় হতে পারে, এবং কখন সেটা হবে সেটাও আমরা দেখলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা অ্যাসিড বৃষ্টি নিয়ে এবং পানির ক্ষরতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।